আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে আল সায়েদের জয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি, রিপাবলিকান নেতাদের কটাক্ষে ডেমোক্র্যাটদের তীক্ষ্ণ জবাব। রিপাবলিকানদের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন ভোটাররা, ট্রাম্পের সিদ্ধান্ত অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী ইরান যুদ্ধ নির্বাচনের ভরাডুবির কারণ হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শোক শ্রদ্ধায় জুলাই যোদ্ধাদের স্মরণ। এবং স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর পর্তুগাল, পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও সাইবার বুলিং কমাতে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে প্রগতিশীল প্রার্থী ডক্টর আব্দুল আল সাইদের জয়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। রিপাবলিকান নেতাদের কটাক্ষের জবাব দিয়ে প্রগতিশীল ডেমোক্র্যাটরা বলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রায় ব্যয় কমানোর অঙ্গীকারই এই বিজয়ের চাবিকাঠি। মীর আমিরুল আলম জানাচ্ছেন। মিশিগান স্টেটের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে বিপুল অঙ্কের সুপার প্যাকের অর্থশক্তিকে পরাজিত করে ইতিহাস গড়েছেন প্রগতিশীল প্রার্থী ডক্টর আব্দুল আল সাইয়েদ। এই জয়ের পর রিপাবলিকান প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ডেমোক্রেটিকদের তীব্র সমালোচনা করে মিনি মামদানি আখ্যা দিলে তার কড়া জবাব দেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, মাইক জনসনের এমন মন্তব্য প্রমাণ করে রিপাবলিকান পার্টি সাধারণত কর্মজীবী আমেরিকানদের সমস্যা থেকে কতটা বিচ্ছিন্ন। A cost of living crisis and the way in which healthcare is exceedingly out of reach for those who have helped to make this country what it is. এদিকে এক প্রচার সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল সাইয়েদকে কমিউনিস্ট ও ইসরায়েল বিদ্বেষী বলে আখ্যা দেন। কিন্তু এসব অভিযোগ নাকচ করে দিয়ে ডেমোক্র্যাট সমর্থক সিনেটর বার্নি স্যান্ডার্স আল সাইয়েদের কৌশলগত প্রচারণাকে আধুনিক ইতিহাসের নজরবিহীন সাফল্য বলে অভিহিত করেছেন। What I hope everybody appreciates is that what happened in Michigan yesterday is literally unprecedented in modern American history. What Abdul had to do is take on the entire Michigan Democratic establishment. সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং স্থানীয় ডেমোক্র্যাট নেতারা মনে করছেন, দলীয় বিরোধ ভুলে নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে প্রগতিশীলদের তৃণমূল আন্দোলনের এই ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। আগামী নভেম্বরের নির্বাচনে মিশিগানের এই সিনেট আসনটি মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণে অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। অর্থনৈতিক সংকট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বিতর্কিত সিদ্ধান্তের জেরে রিপাবলিকান পার্টির ওপর ভোটারদের আস্থা কমছে। বিভিন্ন জরিপের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তে রিপাবলিকান পার্টি গভীর সংকটে পড়েছে। ট্রাম্পের ক্রমাগত জনপ্রিয়তার হ্রাস ও আগ্রাসী নীতি আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জাকি আক্তার জানাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি দেশের মানুষের সমর্থন কমেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধস, ইরান যুদ্ধ, ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ কিংবা ওয়াশিংটনে বিতর্কিত সংস্কার চেষ্টা, এমন সব বিষয়ে রিপাবলিকান ও তাদের সমর্থক ভোটারদের বড় অংশই অসন্তোষ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে প্রায় 30% রিপাবলিকান ও সমমনা ভোটার ট্রাম্পের কর্মকাণ্ডে প্রতি অনাস্থা জানিয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের বড় অংশ মনে করেন যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্প কার্যকর ব্যবস্থা নিতে পারেননি বলে মনে করেন অর্ধেকের বেশি ভোটার। একইভাবে ইরান ইস্যুতেও জনমত ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে। অধিকাংশ সমর্থক মনে করেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে।
নাগরিকদের দৈনন্দিন সমস্যা না দেখে ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা ও ওয়াশিংটনের হোয়াইট হাউস বা লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের মতো বিলাসী সংস্কার প্রকল্পে বেশি মনোযোগ দিচ্ছেন ট্রাম্প। প্রায় ৪৫% ভোটার মনে করেন ট্রাম্প সাধারণ নাগরিকদের জীবনযাত্রার সংকট সম্পর্কে অবগত নন এবং তিনি দেশের মূল সমস্যাগুলো অবহেলা করছেন। ট্রাম্পের নানা কর্মকাণ্ডে অস্থিরতা ও সমর্থনের ঘাটতি এবং রিপাবলিকানদের মূল ঘাঁটিগুলোতে স্থায়ী রূপ নিয়েছে, যা আগামী নির্বাচনে দলটির জন্য বড় বিপদের কারণ হতে পারে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া স্টেটে দাবানল পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। ওয়াশিংটনের স্পোকেন শহরের কাছে দাবানল ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অগ্নি নির্বাপক দল ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ইতিমধ্যে প্রায় ৬৭,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার আগুন নিয়ন্ত্রণে সেনা সদস্য পাঠানোর পাশাপাশি হেলিকপ্টার থেকে ক্রমাগত পানি দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে স্পোকেনের সবচেয়ে বিধ্বংসী ওল্ড ট্রেলস দাবানলটি পরিকল্পিতভাবে আগুন লাগানোর মাধ্যমে সৃষ্টি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে $1 মিলিয়ন বন্ডে আটকে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ৮৫০টি ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। দাবানলের হাত থেকে বাঁচাতে ওই এলাকার ৬৭,০০০ বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছেন। স্থানীয় কনভেনশন সেন্টার ও হোটেলে অবস্থান নেওয়া গৃহহীন মানুষকে সাহায্য করছে স্থানীয় প্রশাসন। একই সময়ে ক্যালিফোর্নিয়ায় গ্যান ফায়ার দাবানলটি ৭,০০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঠান্ডা আবহাওয়া সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিলেও সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক বাতাসের পূর্বাভাস থাকায় দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ক্যাসওয়েল কাউন্টিতে একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় হামলাকারী সহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে প্রসপেক্ট হিল এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল ৮টার ঠিক আগে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক মানুষকে পড়ে থাকতে দেখেন। গোলাগুলিতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে সন্দেহভাজন হামলাকারী নিহতদের মধ্যে রয়েছে। স্টেট পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের জন্য বর্তমানে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে ক্যাসওয়েল কাউন্টির শরিফ নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক সিটির সড়ক নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। পথচারী, সাইকেল আরোহী এবং গাড়ি চালকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সিটি প্রশাসন। মেয়র মামদানি বলেন, পথচারী, সাইকেল আরোহী এবং শিশুদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে অবকাঠামো ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। মামদানির নতুন উদ্যোগের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, নিউ ইয়র্কের রাস্তাগুলোকে পথচারী ও সাইকেল আরোহীদের জন্য আরও নিরাপদ করে তোলা। For us here, the most important thing is how to keep people safe, and it means taking action when we're seeing e-bikes that are going close to 40 miles an hour, stand-up scooters that might even be eclipsing 50 miles an hour. These are not things that will keep New Yorkers safe, and we are going to hold those retailers accountable. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সামরিক হেলিকপ্টার মেরিন ওয়ান একটি যাত্রীবাহী বিমানের খুব কাছাকাছি চলে গিয়েছিল কিনা তা তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ওয়াশিংটনের আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে কিছু অস্পষ্টতার কারণে মেরিন ওয়ান একটি যাত্রীবাহী বিমানের 1 মাইলেরও কম দূরত্বে চলে গিয়েছিল। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করা একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে মেরিন ওয়ানের নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সময়ই বিপদের মধ্যে ছিলেন না। যুক্তরাষ্ট্রের ব্রঙ্কসের নরউইচ এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 1 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। রেড ক্রস জানিয়েছে, আগুনে 18টি পরিবারের 45 জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে 7 জন শিশু। ভবনটি নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখবে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস। বুধবার দুপুরের পর ভবনটির 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাত 8টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির
কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা এবং আগুন ও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। আটলান্টিক সিটির প্রয়াত জননেতা ও দীর্ঘদিনের জনপ্রতিনিধি আর্নেস্ট ডিকোর্সি সিনিয়রের প্রতি সর্বোচ্চ নাগরিক সম্মান জানাতে আটলান্টিক সিটির সিটি হল তার নামে নামকরণ করা হয়েছে। প্রথম মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানে এই নামকরণ করা হয়। অনুষ্ঠানে প্রয়াত আর্নেস্ট ডিকোর্সির জীবন, নেতৃত্ব এবং আটলান্টিক সিটির প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানানো হয়। নামকরণ প্রসঙ্গে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র বলেন, এই নামকরণ কোর্সির অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে। এবারে অন্যান্য সংবাদ। বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ করেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসীরা। সৌদি আরব থেকে এম.ওয়াই আলাউদ্দিন, বাহরাইন থেকে নাজির আহমেদ, ইতালি থেকে আনোয়ার হোসেন, কুয়েত থেকে জিশান মাহমুদ, কানাডার মন্ট্রিল থেকে খলিলুর রহমান জুয়েল এবং ম্যানচেস্টার থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে জাকি আক্তার জানাচ্ছেন। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে হয় বিশেষ আলোচনা সভা। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সমমর্মিতা প্রকাশ করেন। কানাডার অটোয়াতে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত রাখতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনার, কর্মকর্তা, কর্মচারী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে গুপ্তরাও কিন্তু কানাডায় আছে, বাংলাদেশেও আছে। দল বিক্রি করে ওরা নিজের স্বার্থ হাসিলের জন্য এইসব করে। আপনারা দেখেছেন যে রাস্তায় রক্তপাতের ফলে আমরা এই জায়গাটা বুঝে পেরেছি। ইতালিতে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এবং পরিচালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব ইফতেখার আহমেদ। অনুষ্ঠানে জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের জন্য সরকার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। কনস্যুলেটের কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবার উপস্থাপনায় কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাই কমিশনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সবার আগে বাংলাদেশ শীর্ষক প্যানেল আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পর্তুগাল সরকার। পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং সাইবার বুলিং কমাতে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল চলাকালে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের পাঠানো তথ্য ভিডিওতে নাজিব বেগ জানাচ্ছেন। পর্তুগালের শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত কয়েক বছরে দেশের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে, শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ আরও কার্যকর হয়েছে। বিরতির সময় শিক্ষার্থীরা মোবাইল ফোনে সময় কাটানোর পরিবর্তে খেলাধুলা এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি মেলামেশায় বেশি আগ্রহ দেখিয়েছে। আমরা যারা অভিভাবক আছি, আমরা সবসময় একটা টেনশনে থাকতাম আমার বাচ্চাদেরকে নিয়ে। এখন কিছুটা টেনশন আমাদের লাঘব হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি, সাইবার বুলিং এবং মানসিক চাপের মতো সমস্যা বাড়ছিল।
এসব বিষয় বিবেচনায় নিয়ে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্তুগাল সরকারের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। নিঃসন্দেহে এই সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত। বিশেষ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত প্রয়োজন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সহায়তা কিংবা শিক্ষকের অনুমোদিত শিক্ষামূলক কার্যক্রমে প্রয়োজন হলে স্মার্টফোন ব্যবহার করা যাবে। শিক্ষাবিদদের মতে ডিজিটাল প্রযুক্তি বর্তমান শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও অল্প বয়সে অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার শিশু কিশোরদের মনোযোগ, সামাজিক দক্ষতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পর্তুগাল সরকারের আশা, নতুন এই নীতিমালা কার্যকর হলে শ্রেণীকক্ষে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। নাজিব বেগ, চ্যানেল আই। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি পথ নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ ওই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোকে কঠোর বার্তা দিয়ে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন করে যে কোনো হামলার প্রতিশোধ হিসেবে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে লোহিত সাগরে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালায় তারা। এ নিয়ে অন্তত 8টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে জাপানের হিরোশিমায় মার্কিন পারমাণবিক বোমা হামলার 81তম বার্ষিকী। 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে স্থানীয় সময় সকাল 8:15 যুক্তরাষ্ট্রের B-29 বোমারূপ বিমান পারমাণবিক বোমা নিক্ষেপ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রাণবন্ত নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। এর 3 দিন পর 9 আগস্ট জাপানের আরেকটি শহর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণে বিশ্ব প্রত্যক্ষ করে প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর ও অমানবিক ব্যবহার। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় মোট নিহতের সংখ্যা আনুমানিক 2,20,000। এর মধ্যে হিরোশিমায় প্রায় 1,40,000 এবং নাগাসাকিতে 80,000 মানুষ মুহূর্তেই মারা যায়। বৃহস্পতিবার হিরোশিমা শহরে স্মরণ সভায় যোগ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, তিনি পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব অর্জনের লক্ষ্যে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। একই সাথে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে জাতিসংঘের চুক্তিকে শক্তিশালী করার চেষ্টা করবেন তিনি। কানাডিয়ান ডলারের দরপতনের পরও জুন মাসের বিশ্বের সঙ্গে কানাডার বাণিজ্য বৃত্ত বেড়েছে। একই সময়ে দেশটির রপ্তানি ও আমদানি সামান্য বেড়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা। এ নিয়ে টানা 4র্থ মাসের মতো বিশ্বের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত ধরে রাখল কানাডা। স্ট্যাটিস্টিক কানাডা জানায়, জুনে কানাডিয়ান ডলারের গড় বিনিময় হার ছিল প্রতি মার্কিন ডলারের বিপরীতে প্রায় 71 সেন্ট, যা মে মাসের তুলনায় প্রায় 1.7 সেন্ট কম। 2022 সালে অক্টোবরের পর এটি সবচেয়ে বড় দরপতন। আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগ লেনদেন মার্কিন ডলারে হওয়ায় কানাডিয়ান ডলারের অবমূল্যায়ন রপ্তানির মূল্যকে কানাডিয়ান ডলারে বাড়িয়ে দেখিয়েছে। জার্মানির কোলন শহরে মিউজিয়াম লুডভিগে জাপানের শিল্পী ইয়োহই কুসামার প্রদর্শনীতে দর্শনার্থীদের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। 97 বছর বয়সে এই শিল্পীর কাজ দেখতে প্রদর্শনীতে ছিল দীর্ঘ লাইন। প্রদর্শনী দেখতে আসেন 4,70,000 মানুষ। এটি জাদুঘরের 50 বছরের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রদর্শনী। এতে কুসামার শৈশবের আঁকা ছবি থেকে শুরু করে সাম্প্রতিক শিল্পকর্মসহ 300টি কাজ প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল টেন্টাকল এবং রঙিন ইনফিনিটি মিরর রুম। সেপ্টেম্বরের মাঝামাঝি এই প্রদর্শনী নেদারল্যান্ডসের আমস্টারডামের স্টেডেলিক মিউজিয়ামেও শুরু হবে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে আল সাইদের জয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি। রিপাবলিকান নেতাদের কটাক্ষে ডেমোক্রেটদের তীক্ষ্ণ জবাব। রিপাবলিকানদের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন ভোটাররা। ট্রাম্পের সিদ্ধান্ত অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী ইরান যুদ্ধ নির্বাচনে ভরাডুবির কারণ হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শোক শ্রদ্ধায় জুলাই যোদ্ধাদের স্মরণ। এবং স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর পর্তুগাল।
পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও সাইবার বুলিং কমাতে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।